আসসালামু আলাইকুম। দুই দেশের টানটান উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একদিনের সফরে সোমবার বাংলাদেশে আসছেন এবং ফরেন অফিস কনসালটেশন এফওসির বৈঠকে তিনি ভারতের নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্র সচিব এই বৈঠকে নেতৃত্ব দেবেন। আসলে বিক্রম মিশ্রি কি সত্যি নরেন্দ্র মোদীর বিশেষ কোনো বার্তা নিয়ে আসছেন? বিশেষ কোনো বার্তা, বন্ধুত্বের কোনো বার্তা বাংলাদেশকে পৌঁছে দিবেন তিনি? এমন প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। এবং এই যে দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক, এটিকে এর আগে ততটা গুরুত্ব দেওয়ার কিছু ছিল না, যেহেতু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দুই রাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে এটি শীর্ষ পর্যায়ের কোনো বৈঠক। খুব স্বাভাবিকভাবেই দুই রাষ্ট্রের কাছেই এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ থেকে শুরু করে দুই দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ীরা খুব সতর্ক দৃষ্টি রাখছেন এই বৈঠকের দিকে। এবং ভারত যে ওই বৈঠকটিকে খুব বেশ গুরুত্ব দিচ্ছে তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যে উঠে এসেছে। আসলে কি হবে বৈঠকে? খানিকটা আলোচনা করব। ভারত কি রণে ভঙ্গ দেবে, মানে রণে ভঙ্গ দেবে কি না, নাকি তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হবে, সে বিষয়ে খানিকটা আলোচনা করব ধরে ছোট করে। তবে তার আগে জানিয়ে রাখি, যেদিন বিক্রম মিশ্রি বাংলাদেশে সফরে আসছেন তার পরদিনই কিন্তু আরএসএস, ভারতের চরম হিন্দুত্ববাদী যে সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবং তাদের যে নির্দেশনা মেনে বিজেপি পরিচালিত হয় সেই সংগঠন, তারা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওর জন্য 10 ডিসেম্বর মানবাধিকার দিবসকে সামনে রেখে তার কর্মসূচি দিয়ে রেখেছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে সাধারণত কী বিষয়গুলো উঠে আসে এবং কী বিষয়গুলো উঠে আসবে এই বৈঠকে আমরা খুব ভালো করেই জানি। পানি সংক্রান্ত সমস্যার বিষয় উঠে আসবে, তিস্তা চুক্তি সম্পর্কেও আলোচনা হতেও পারে, সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হবে, দুই দেশের বাণিজ্য নিয়ে আলোচনা হবে, কানেক্টিভিটি নিয়ে আলোচনা হবে, ভারত যে ভিসা সীমিত করে রেখেছে বাংলাদেশিদের জন্য, একেবারে নগণ্য সংখ্যক ভিসা দিচ্ছে, সেই বিষয়টি আলোচনা হবে এবং শেখ হাসিনার বিষয়টিও কি আলোচনা আসবে। আমি যদি ধরে দু এক লাইনে আলোচনা করি, শেখ হাসিনার বিষয়টি এই বৈঠকে আলোচিত হবে না, স্পষ্ট করে বলতে গেলে। তার কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো, সেগুলো কোনোটি ট্রায়ালে উঠছে এবং তার বিচারের রায়ের পরেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবে। এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগেই জানিয়ে রাখা হয়েছে। পানি সমস্যা নিয়ে দুই দেশের অভিন্ন নদীগুলোর পানি বন্টন চুক্তি বা পানি বন্টনের বিষয় সব বৈঠকে কম বেশি ওঠে, কার্যকর কিছু হয় না। এইখানেও এই বৈঠকে এই বিষয়ে কোনো ধরনের কোনো অগ্রগতি আসবে না, এটুকু আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। সীমান্ত হত্যা নিয়ে প্রতিটি বৈঠকে প্রতিটি সময়ে তো আলোচনা হচ্ছে। ভারত বারবার প্রতিশ্রুতি দিয়ে আসছে, অসংখ্যবার বলছে যে সীমান্তে মরণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাবে না বিএসএফ। কিন্তু আমরা দেখলাম যে দুই রাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, সেই সময়ের মধ্যেও গত 2 দিন আগে বিএসএফ বাংলাদেশ ভারত সীমান্তে একজন বাংলাদেশিকে হত্যা করেছে। অতএব এই বিষয়টিও প্রতিশ্রুতির পর্যায়ে থাকবে। ভিসা সংক্রান্ত যে জটিলতা দেখা দিয়েছে, বাংলাদেশি পর্যটকদের ক্ষেত্রে একেবারেই প্রায় বন্ধ। গুরুতর যারা রোগী, তারা চিকিৎসার জন্য যারা ভারত যেতে চান, তাদের ক্ষেত্রে হিসেব নিকেশ করে খুবই সীমিত সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে। এই বিষয়টি শুধু সম্ভবত জটিলতা কাটতে পারে, তার কারণও আছে, সেটি বলছি। এখন কেন ভারত এই বিষয়টি নমনীয়তা পালন করবে আর এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার যে উত্তেজনা তা খানিকটা হলেও প্রশমিত হবে কেন? এটি বলতে গেলে আমাদেরকে দুই দেশের বাণিজ্যের বিষয় বা প্রসঙ্গটি একটু আনা দরকার। দুই দেশের বাণিজ্য এই মুহূর্তে $16 বিলিয়ন, তার মধ্যে $14 বিলিয়ন পণ্য আসে ভারত থেকে, আর $2 বিলিয়ন পণ্য মাত্র যায় বাংলাদেশ থেকে ভারতে। এখন অনেকেই বলছেন যে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল, $16 বিলিয়ন পণ্য বাংলাদেশ আমদানি করে, এই পণ্য অন্য কোথাও থেকে আনতে গেলে অনেক বেশি খরচ পড়বে, সময় লাগবে।
আমাদেরকে পাল্টা হিসাবটাও মনে রাখতে হবে। ভারতের কিন্তু $14 বিলিয়ন ব্যবসা বাংলাদেশে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তাকে আমি একজন সাইকোপ্যাথ হিসেবেই মনে করি। এই সাইকো ব্যক্তিটি এই গত শনিবারও তিনি হুঙ্কার ছেড়েছেন, পেট্রাপোলে একদিনের জন্য বন্ধ করে দিয়েছিলাম রপ্তানি, তাতেই বাংলাদেশ শেষ। বাংলাদেশ শেষ এবং বাংলাদেশের সেখানকার ব্যবসায়ীরা নাকি বলছেন, দাদা কেন আরও 1 সপ্তাহ বন্ধ করে রাখতে পারলেন না, তাহলে তো ওরা কান্নাকাটি শুরু করে দিত। বিষয়টি তা না, বাংলাদেশ শেষ হয়নি। বাংলাদেশ হয়তো বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে, সেখান থেকে যে আলু পেঁয়াজ বা অন্যান্য সামগ্রী আমদানি করা হয় তার বিকল্প পথ খোঁজা হচ্ছে। বাংলাদেশের মানুষ হয়তো কষ্টে মষ্টে বেশি দামে কিনে খাওয়ার জন্য মানসিকতা প্রস্তুত করে রেখেছে। কিন্তু ভারতের ব্যবসায়ীদের যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, বাস্তবতা ভারতের বিভিন্ন গণমাধ্যমে সেটি উঠে আসছে। বিশেষ করে বাংলাদেশি পর্যটকরা না যাওয়ার কারণে, বাংলাদেশি রোগীরা না যাওয়ার কারণে সেখানে হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার পথে। 70% রোগী কমেছে। সেখানে যেসব 2-4টে ভুইফোর হাসপাতাল প্রতিষ্ঠানের ব্যক্তিরা তারা বলেছিলেন যে বাংলাদেশের রোগীদের আর সাহায্য দেওয়া হবে না, সেখানে বড় বড় হাসপাতালের কর্ণধরেরাই তার প্রতিবাদ করেছেন। এবং বাংলাদেশ থেকে যে রোগীরা যায় তার থেকে ভারতে আয় $500 মিলিয়ন। বাংলাদেশ ভারতের 4র্থ রেমিটেন্স প্রদানকারী দেশ। ভারত সারা বিশ্ব থেকে যে পরিমাণ রেমিটেন্স নিয়ে আসে বিভিন্ন দেশের মাধ্যমে, তার মধ্যে বাংলাদেশ থেকে তাদের রেমিটেন্স যায় 4র্থ পর্যায়ের। অতএব ভারত কোন পর্যায়ে আছে এই মুহূর্তে অর্থনৈতিকভাবে দুই দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটা আমরা খুব সহজভাবে বুঝতে পারছি। সেই জায়গা থেকে বাংলাদেশে কান্নাকাটি শুরু হয়নি। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে খানিকটা হলেও প্রভাব পড়বে, অবশ্যই এ কথা স্বীকার করতে হবে। কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে ভারতের। সেই জায়গা থেকে বলছি যে সমাধানটি আসবে, ভারত তার ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক রাখবে এবং ভিসার জটিলতাটা কাটাবে, তারা ভিসা দেবে, এটি আমার মনে হয়। এবং পাশাপাশি তারা যে একটি দাবি করতে পারে, সেই ক্ষেত্রে সরকার নমনীয়তা পালন করলে করতেও পারে। ইসকনের সাবেক নেতা, সনাতনী জাগরণ মঞ্চের যিনি মুখপাত্র, যাকে কেন্দ্র করে নতুন করে সাম্প্রদায়িক একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে, ভারতই যেটি সৃষ্টি করেছে, সেই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করতে পারে, জামিন দাবি করতে পারে। এবং আমার মনে হয় তারা বাংলাদেশ এই বিষয়টি মেনে নেবে। আপাতত এটুকু হবে, দুই দেশের মধ্যেকার বাণিজ্য স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। ভিসার জটিলতা ভারত যে এটি এমবার্গো দিয়ে রেখেছে সেটি তুলে নেবে এবং চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে বাংলাদেশ হয়তো তাদের মতে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নিতে পারে। এর বাইরে আর কোনো কিছু হবে না। তবে প্রশ্ন উঠতে পারে, তাহলে ভারত কি থেমে যাবে, রণে ভঙ্গ দেবে? না, ভারত আপাত দৃষ্টিতে হিন্দু কার্ডটি আর তেমন জোরালোভাবে খেলবে না। তবে তারা তাদের যে এজেন্ডা, বাংলাদেশকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে একটা চক্রান্তের মধ্যে রাখা, সেই জায়গা থেকে তারা পুরোপুরি সরে যাবে না। এটি একান্তই আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। দেখা যাক দর্শক, বিক্রম মিস্ত্রি আসুক, তারপরের কার্যক্রম দিকে চলে এবং ভারতের যে মিডিয়াগুলো অপপ্রচার, সেগুলো হয়তো খানিকটা লাগাম টেনে ধরতে পারে কেন্দ্রীয় সরকারের নির্দেশে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।